নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, কিন্তু যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজ যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, আজকের গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজ আমরা যে গল্পটা দেখব সেই গল্পটার প্রথম পর্ব আজকে আমরা দেখব। গল্পটা লিখেছেন অনিশ দেব। গল্পটার নাম হলো ভয় পাওয়া মানুষ। চিৎকারটা শুনেই প্রিয়নাথ জোয়ারদার থমকে দাঁড়িয়ে পড়লেন। চিৎকারটার মধ্যে যেন হিম বরফকুচি মেশানো ছিল। চিৎকারটা যতক্ষণ ধরে চলছিল ততক্ষণের জন্য করিডোরের আলোটা যেন মলিন হয়ে গেল। হঠাৎ ভোল্টেজ কমে গেলে যেমন হয়। তারপর সেই ভয় পাইয়ে দেওয়া চিৎকারের রেশ শেষ হলে বাল্বটা আবার তেজ ফিরে পেল। বিনোদ নারায়ণ প্রিয়নাথের সামনে দু এক পা এগিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তাঁর কপালে চিন্তার রেখা ফুটে উঠেছিল। মুখে আলতো করে হাত বুলিয়ে নিয়ে নরম গলায় বললেন, সুনীত, ওর কথাই আপনাকে বলছিলাম। তেতলায় পেছনের দিকটায়ও থাকে। প্রিয়নাথ চিৎকারটার কথাই ভাবছিলেন। এমন চিৎকার বুকের ভেতর পর্যন্ত আঁচড় টেনে দেয়। খুব নিচু পর্দায় শুরু হয়ে ধাপে ধাপে ওপরে উঠছে, যেন ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে কেউ আইফেল টাওয়ারের মাথায় পৌঁছতে যাচ্ছে। আর যতই ওপরে উঠছে গলার স্বর ততই চৌচির হয়ে যাচ্ছে। মৃত্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ হয়তো এরকম চিৎকার করে। হয়তো ভাবে এই চিৎকারটা তাকে বাঁচিয়ে দেবে। যত উঁচু পর্দায় চিৎকার করতে পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বেশি। চিৎকারটা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড যেন আলপিন নিস্তব্ধতা। তারপর বিনোদ নারায়ণ কথা বলেছিলেন, কিন্তু প্রিয়নাথের কানে ভয়ঙ্কর চিৎকারটার রেশ তখনও বাজছিল। পুরনো যত চিৎকার বা আর্তচিৎকার প্রিয়নাথ শুনেছেন, সুনীতের চিৎকার এক পলকে সব মুছে দিয়েছে। বিনোদবাবু বলেছিলেন
ওর ছোট ভাই সুনীত নারায়ণ মাঝে মাঝে অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে। সেই সঙ্গে আরও কিছু কিছু বিচিত্র কাজ করে। প্রিয়নাথ যদি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন তাহলে ভালো হয়, কারণ ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞরা জবাব দিয়ে দিয়েছেন। বিনোদ নারায়ণ প্রিয়নাথের খোঁজ পেয়েছেন লতায় পাতায়। তারপর একদিন বিকেলবেলা ওর নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িতে এসে হাজির হয়েছেন। প্রিয়নাথকে খুলে বলেছেন নিজের সমস্যার কথা। তারপর কাতরভাবে অনুনয় করে বাড়িতে আসার জন্য অনুরোধ করেছেন। কি করে আপনি বুঝলেন আপনার ভাইয়ের প্রবলেমটা কোনো ভুতুড়ে ব্যাপার? সিগারেটে কড়া টান দিয়ে জানতে চাইলেন ভূতনাথ। কেমন যেন সংকুচিত হয়ে ইতস্তত করে বিনোদ নারায়ণ বললেন, লোকমুখে শুনেছি বিজ্ঞান যেখানে শেষ সেইখান থেকে আপনার এলাকা শুরু। সুনীতের জন্য ডাক্তার সাইকিয়াট্রিস্ট করে করে আমি বিজ্ঞানের পুঁজি শেষ করে বসে আছি। তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসে হাত পেতেছি। আমার ছোট ভাইটাকে যে করে হোক আপনি বাঁচান। ওর কষ্ট আর সইতে পারছি না। এত হাসি খুশি টকবগে জোয়ান ছেলেটার এই প্যাথেটিক অবস্থা ভাবা যায় না। কথা বলতে বলতে বিনোদ নারায়ণের চোখে জল এসে গিয়েছিল। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন সব কিছুই। ছোট ভাইয়ের কথা বলার সময় বড় ভাইয়ের মুখে চোখে পিতৃস্নেহ ফুটে উঠেছিল, যা আজকের দিনে প্রায় দেখাই যায় না বলা যায়। প্রিয়নাথ কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। এক মনে সিগারেটে টান দিয়ে গেলেন। তারপর ছোট্ট করে বললেন, ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি। কবে আপনাদের বাড়ি যাওয়া যায় বলুন? যেদিন আপনি বলবেন। বিনোদ নারায়ণদের বাড়ি বসিরহাটে। ওদের পিতৃপুরুষ জমিদার ছিলেন, তাই জমি জমা, পুকুর, দিঘির কোনো হিসেব ছিল না। এখনও নয় নয় করে যা অবশিষ্ট আছে তাও অনেক। পুরনো আমলের বিশাল বাড়িতে ওরা 3 ভাই থাকেন: বিনোদ নারায়ণ, প্রমোদ নারায়ণ আর ছোট ভাই সুনীত নারায়ণ। বিনোদ নারায়ণ যখন সবে কিশোর থেকে যুবক হয়ে উঠেছেন তখন ওদের বাবা সাপের কামড়ে মারা যান। শ্রাদ্ধশান্তি, ক্রিয়াকর্ম ইত্যাদি মিটে গেলে হঠাৎই একজন সন্ন্যাসী ওদের বাড়িতে আসেন। সকলের হাত দেখে ভাগ্যচর্চা করে তিনি বলে যান, এ বংশের পুরুষদের অপঘাতে অকাল মৃত্যু হবে। এটা নিয়তির অভিশাপ। তারপরই সুনীতের জন্ম হয়। কয়েক বছর পর বিনোদ নারায়ণের মা ম্যালেরিয়ায় মারা যান। প্রমোদ আর সুনীত তখন খুবই ছোট। বিনোদ নারায়ণ ওদের কোলে পিঠে করে আগলে রেখে বড় করেন। অভিশাপের ভয়ে তিনি বিয়ে করেননি। সারাটা জীবন সম্পত্তি দেখাশোনা করে আর ধর্মকর্ম নিয়ে থেকেছেন। মনে মনে ভেবেছেন
নিশিদিন ঈশ্বর সাধনায় মগ্ন থাকলে অভিশাপ ধীরে ধীরে কেটে যাবে। কালো ছায়া সরে গিয়ে আবার আলো দেখা দেবে। কিন্তু এমনই ভবিতব্য দেখুন, সুনীত এই অদ্ভুত বিপদে পড়ল। মলিন মুখে বললেন বিনোদ নারায়ণ, জানি না এটা সেই অভিশাপের কোনো ছায়া কিনা। আপনার কি মনে হয় কোনো প্রেতাত্মা সুনীতের শরীরে বাসা বেঁধেছে? প্রিয়নাথ প্রশ্ন করলেন। কি করে বলবো? হতাশভাবে জবাব দিলেন বিনোদবাবু। প্রমোদ তো বলছিল সেটাই হয়েছে। ওর চেনা একজন কাপালিক আছে, তাকে নিয়ে এসে কী সব তন্ত্রমন্ত্র করলেই নাকি সুনীত ঠিক হয়ে যাবে। তা আমি ওর কথায় রাজি হইনি। কেন? প্রমোদ বহুকাল ধরেই কেমন বাউন্ডুলে গোছের, বাড়ির দিকে মন নেই। সুযোগ পেলেই সাধু সন্ত তান্ত্রিকদের পেছনে ছুটে বেড়াতো, এখনও তাই। মাঝে মাঝেই রাতে বাড়ি ফেরে না, যখন তখন ছাইপাঁশ গিলে বসে থাকে। ওকে ভাই বলে পরিচয় দিতে আমার খুব লজ্জা করে। একটা দীর্ঘশ্বাস ফেললেন বিনোদ নারায়ণ। আসলে দোষ আমারই প্রিয়নাথ বাবু। ওকে আমি শত চেষ্টা করেও মানুষ করতে পারিনি, তাই ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং ওর মুখোমুখি হলেই আমি কেমন একটা অপরাধ বোধে ভুগি। নিজের ব্যর্থতার কথা মনে পড়ে যায়। এটা আমার। বিনোদ নারায়ণের গলার স্বর কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। মাথা নিচু করে তিনি নিজেকে আড়াল করতে চাইছিলেন। প্রিয়নাথ ওকে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ আপনি আপসেট হবেন না। আমরা যা চাই সবসময় কি তা হয়? আচ্ছা প্রমোদবাবু বিয়ে করেননি? না। একটু থেমে তারপর, ও যদি নিজে কখনো বিয়ে করবে, আমি বড় ভাই হিসেবে কখনো কোনো ইনিশিয়েটিভ নিতে পারবো না। ছোট ভাইয়ের ব্যাপারে প্রমোদবাবু দুঃখ পাননি। পেয়েছে ওকে আমরা ভীষণ ভালোবাসি। ও আমাদের গর্ব। এলাকার সবাই ওকে পছন্দ করে। লেখাপড়ায় জুয়েল ছেলে, খেলাধুলোতেও দারুণ। ওর অনেক বন্ধুবান্ধব, সবাই মিলে হই হই করে ট্যুরে যায়, সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করে, করত। সুনীতকে সবাই এক ডাকে চেনে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন যদি কেউ বলে ওই যে সুনীতের বর্দা যাচ্ছে, তখন আমার খুব আনন্দ হয়। সাদা শার্টের পাশ পকেট থেকে রুমাল বের করে চোখে বুলিয়ে নিলেন বিনোদবাবু। একটু কেশে গলাটা স্বাভাবিক করে নিয়ে বললেন, আপনি একবার চলুন, নিজের চোখে সব দেখুন, তারপর আপনি আমাদের শেষ ভরসা। প্রিয়নাথ হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বললেন, আমি প্রেত সিদ্ধ বা ওঝা নই, তবে ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো আমার একটা নেশা। চেষ্টা করে দেখি আপনাকে কোনো রকম হেল্প করা যায় কি না। আচ্ছা, সুনীত যে চিৎকার করে সেটা ঠিক কী ধরনের? বলে বোঝাতে পারবো না প্রিয়নাথবাবু।
আপনি বরং নিজের কানে শুনেই বিচার করবেন। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন, কথাগুলো বলার সময় বিনোদ নারায়ণের মুখে কেমন যেন অসহায় ভয়ের একটা ছাপ ফুটে উঠেছিল। এখন সুনীতের চিৎকার নিজের কানে শোনার পর প্রিয়নাথ সেই ভয়ের কারণ বুঝতে পারলেন। এই অপার্থিব চিৎকারে বুকের রক্ত যেন জমে বরফ হয়ে যায়। চলুন, ওপরে চলুন। বিনোদ নারায়ণের কথায় প্রিয়নাথ সম্বিত ফিরে পেলেন। ভাঙা ক্ষয় ধরা সিঁড়ির ধাপ বেয়ে ওরা ওপরে উঠতে শুরু করলেন। সিঁড়ির বাঁকের মুখে দেওয়ালে বসানো কারুকাজ করা জাফরির ওপরের দিকে 3টে ছোট ছোট হরিণ সময়ের প্রকোপে জায়গায় জায়গায় রং চটে গেছে। জাফরির ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। বাতাসে নদীর ঘ্রাণ প্রিয়নাথ টের পাচ্ছিলেন, একই সঙ্গে শীতের কামড়। গত কয়েক সপ্তাহ ধরেই উষ্ণতা ওঠানামা করছিল। শীত যেন লাজুকভাবে উকিঝুঁকি দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তারপর উষ্ণতা নামতে শুরু করেছে। শীতও আনুষ্ঠানিকভাবে জাঁকিয়ে বসেছে। গায়ে উলিকোটের গেঞ্জি ও সোয়েটার থাকা সত্ত্বেও প্রিয়নাথ সামান্য কেঁপে উঠলেন। ঘন ঘন বাঁক নেওয়া সিঁড়ি বেয়ে ওরা ওপরে উঠছিলেন। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন সরু চাওড়া নানমি ধরনের অলিন্দ বাড়িটার নানান দিকে চলে গেছে, অনেকটা ভুল ভুলাইয়ার মতন। আলোর ব্যবস্থা বলতে বেশিরভাগই বাল্ব, 2-1 জায়গায় টিউবলাইট যেন চোখে পড়ছে। সেসব নতুন সংযোজন। দেওয়ালে দেওয়ালে ড্যাম্পের ছাপ চোখে পড়ছিল। সেই জন্যই হয়তো শীতের সঙ্গে একটা বাড়তি ঠান্ডা যোগ হয়ে গিয়েছিল। 3 তলায় উঠে 2টো তালাবন্ধ ঘরের দরজা পেরিয়ে সুনীতের ঘরের দিকে এগোলেন ওরা দুজন। বিনোদ নারায়ণ তালাবন্ধ দরজা দুটো পেরোনোর সময় বললেন, এত বড় বাড়িতে 3টে মাত্র প্রাণী, 1 তলায় আমি, 2 তলায় প্রমোদ আর 3 তলায় সুনীত। তাই বাড়তি ঘরগুলো তালা বন্ধই পড়ে থাকে। প্রায় 20 বছর ওগুলোর দরজা খোলা হয়নি। খুললে হয়তো দেখব ইঁদুর বাদর চামচিকে আস্তানা গেড়েছে। প্রিয়নাথ কিছু বললেন না। সুনীতের ঘরের দরজা ভেজানো ছিল। বিনোদবাবুর সামান্য ঠেলতেই দরজা খুলে গেল। ঘরের ভেতরের আলো প্রিয়নাথের চোখ ধাঁধিয়ে দিল, অলিন্দের আলো মুছে দিল, আর একই সঙ্গে ঘরের দৃশ্য প্রিয়নাথকে ধাক্কা দিল। ঘরের এক কোণে সুন্দর ধপধপে বিছানা, সেখানে শুয়ে আছে বছর 24-25-এর এক যুবক। ফর্সা রোগা চেহারা, বুকের কাছ পর্যন্ত লেপ টানা, একটা হাত লেপের বাইরে বলেই রোগা চেহারাটা স্পষ্ট করে আন্দাজ করা গেছে। সুনীতের মাথায় একরাশ কোঁকড়ানো চুল, নাক ঠোঁট সুন্দর, ঠোঁটের ওপর চওড়া গোঁফ, চোয়ালে 2-1 দিনের দাঁড়ি। সুনীতের চোখ জোড়া প্রিয়নাথ দেখতে পেলেন না, কারণ সাদা কাপড়ের পটি দিয়ে ওর চোখ ঢাকা। প্রিয়নাথ বেশ অবাক হয়ে বিনোদ নারায়ণের দিকে তাকালেন। বিনোদ নারায়ণ ইশারায় ওকে অপেক্ষা করতে বললেন।
সুনীতের খাটের কাছে টুলে একজন বয়স্কা মহিলা বসেছিলেন। রোগা ময়লা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা, পরনে নীলপাড় সাদা শাড়ি। দেখে আয়া বলে মনে হয়। বিনোদ নারায়ণ তাকে বললেন, মাসি, আপনি একটু নিচে গিয়ে বসুন। ডাক্তারবাবু কলকাতা থেকে এসেছেন, ছোটদাকে দেখবেন। ভদ্রমহিলা উঠে চলে যাচ্ছিলেন। বিনোদ নারায়ণ জিজ্ঞেস করলেন, ওকে ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছেন? ছোট্ট করে মাথা নেড়ে হাঁ বলে মহিলা ঘর ছেড়ে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, সুনীতের চোখ বাঁধা কেন? উত্তর দিল সুনীত, অন্ধকারে ঘুমোতে আমার ভয় করে, তাই ঘরের আলো জ্বেলে রেখে চোখ বেঁধে ঘুমোতে আমি চেষ্টা করি। চোখ ফিরিয়ে সুনীতের দিকে তাকিয়েছিলেন প্রিয়নাথ। ও গায়ের লেপ সরিয়ে বিছানায় উঠে বসেছে। বাঁ হাতে টান মেরে সরিয়ে দিয়েছে চোখের পটি। ওর নিষ্পাপ সুন্দর চোখ জোড়া প্রিয়নাথকে মুগ্ধ করল। বিনোদ নারায়ণ ঘরের দরজাটা ভিজিয়ে দিলেন। তারপর ছোট ভাইকে লক্ষ্য করে বললেন, লেপটা গায়ে দে, ঠান্ডা লেগে যাবে। বসা অবস্থাতেই সুনীত লেপটা গায়ে জড়িয়ে নিল। তারপর কৌতূহলী গলায় ভূতুনাথকে প্রশ্ন করল, আপনি কিসের ডাক্তার, বডির না মাইন্ডের? ওর প্রশ্নের ধরনে প্রিয়নাথ বেশ মজা পেলেন। বিনোদ নারায়ণ একটা চেয়ার এগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটায় না বসে আয়া মাসির ছেড়ে যাওয়া টুলটায় গিয়ে বসলেন প্রিয়নাথ। তারপর চোখের চশমাটা সামান্য নেড়ে চেড়ে মজার সুরে পাল্টা প্রশ্ন করলেন, তোমার অসুখটা কিসের, বডির না মাইন্ডের? তুমি করে বললাম, কিছু মাইন্ড করো না। বিনোদ নারায়ণ সুনীতের পায়ের দিকটায় খাটের এক কোণে বসে পড়লেন। বললেন, সুনীত, ইনি হলেন প্রিয়নাথ জোয়ারদার। অনেক রিকোয়েস্ট করে কলকাতা থেকে ওকে ধরে এনেছি। আমাদের বাড়িতে কদিন থাকবেন, তোকে হেল্প করার চেষ্টা করবেন। তোর সব কথা তুই ওকে খুলে বলতে পারিস। সুনীত বার দুয়েক কাশল, লেপটা আরও ভালো করে গায়ে জড়িয়ে নিতে চেষ্টা করল। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বিনোদ নারায়ণের সঙ্গে প্রিয়নাথের চোখাচোখি হলো। কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়নাথ আগের প্রশ্নটাই আবার করলেন, তোমার অসুখটা কিসের, বডির না মাইন্ডের? আচমকা মুখ তুলে তাকালো সুনীত। বলল, বডিরও না মাইন্ডেরও না, অন্য কিছু। বিনোদ নারায়ণকে অবাক করে দিয়ে সিরিয়াস গলায় ভূতুনাথ বললেন, আমি সেই অন্য কিছুরই ডাক্তার। পলকে ঘরের আবহাওয়া যেন পাল্টে গেল। বিনোদ নারায়ণ উসখুস করতে লাগলেন। সুনীত কেমন চোরা চাউনিতে ভূতুনাথকে দেখতে লাগলো। প্রিয়নাথ অফিসের ওপরওয়ালার সুরে বললেন, শোনো সুনীত, তোমার কি হয়েছে আমি বলছি। তুমি ভীষণ ভয় পেয়েছ, কেমন করে তা জানি না, তবে সেই ভয় তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি যদি আমাকে সব খুলে বলো, তাহলে আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করব। তোমার জন্যে দুশ্চিন্তা করে করে তোমার বড়দা মেজদাও তো শেষ হয়ে যাচ্ছেন। সুনীত হঠাৎ কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেও বলল, কি করে বলবো, সে কথা তো কাউকে বলা বারণ। কাউকে বলা মাত্রই
সর্বনাশ নেমে আসবে। একটু থেমে তারপর, তবে যদি কেউ নিজে গিয়ে দেখে তাহলে আলাদা কথা। প্রিয়নাথ বিনোদ নারায়ণের দিকে তাকালেন। বিনোদ নারায়ণ ইতস্তত করে বললেন, সুনীতের ফটোগ্রাফির শখ আছে, মাঝে মাঝেই ও ফটো তোলার ঝোঁকে বেড়াতে বেরিয়ে পড়ত। মাস দুয়েক আগে ও সমস্তিপুরের দিকে গিয়েছিল, সঙ্গে ওর এক বন্ধু পরেশ ছিল। কিন্তু রওনা হওয়ার 5 দিন পর পরেশ বাড়ি ফিরে আসে, কারণ বাড়িতে এসটিডি করে জানতে পেরেছিল ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। সুনীত ফিরে আসে তার 6 দিন পর। তারপর থেকেই ওর এই অসুখ। আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও স্পষ্ট করে কিছু বলতে পারেনি, অথবা বলতে চায়নি। শুধু নেহা আর সদরিয়া এই দুটো শব্দ ওর মুখ থেকে বারবার শুনতে পেয়েছি, আর বেশি কিছু নয়। বিনোদবাবু থামলেন। সুনীত তখনও মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল দেখে বিনোদ নারায়ণ উঠে ছোট ভাইয়ের কাছে গেলেন। পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে চাইলেন। প্রিয়নাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সুনীত মুখ তুলে তাকালো বড়দার দিকে। করুণ গলায় বলল, সেই ফটোটার কথা বললে না? ওহো হ্যাঁ, ওর তুলে আনা 2 রিল ফটোগ্রাফির মধ্যে 8টা ছবি ব্ল্যাঙ্ক, মানে ডেভেলপ করে কিছু পাওয়া যায়নি। তবে একটা ফটো উঠেছে ভারী অদ্ভুত, সেটা আপনাকে দেখাচ্ছি বলে বিনোদ নারায়ণ ঘরের একটা তাকের দিকে এগিয়ে গেলেন। সেদিকে তাকালেন প্রিয়নাথ। সুনীতের ঘরটা বেশ আধুনিক ধাঁচে শৌখিনভাবে সাজানো। দেওয়ালে সুন্দর তাক তৈরি করে টেপ রেকর্ডার, ক্যামেরা, বই সুচারুভাবে রাখা রয়েছে। 2টো বইয়ের ফাঁক থেকে একটা খাম বের করে নিলেন বিনোদ নারায়ণ। তারপর প্রিয়নাথের কাছে এগিয়ে এসে খামটা প্রিয়নাথের হাতে দিলেন। খামের ভেতর থেকে একটা ফটো টেনে বের করলেন প্রিয়নাথ। ফটোর সবটাই ঘোর কালো এবং ঘন নীল মেশানো একটা অন্ধকার। তারই মাঝে সর্ষের মাপের অনেকগুলো লাল ফুটকি এলোমেলোভাবে ছড়ানো। এই সাদামাঠা ফটোগ্রাফির কি মানে থাকতে পারে প্রিয়নাথ? সেটা ভেবে পেলেন না। বিনোদ নারায়ণ বললেন, এই ছবিটার মধ্যে যে কি আছে কে জানে। এটা দেখলেই সুনীত ভীষণ ভয় পেয়ে আপসেট হয়ে যায়। ও কোথাও গিয়ে কোনো কিছু 9টা ছবি তুলেছিল, তার মধ্যে 8টা ব্ল্যাঙ্ক, আর 9 নম্বরটা হচ্ছে এই। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ফটোটা দেখার পর প্রিয়নাথ সুনীতকে জিজ্ঞেস করলেন, এসব ছবি তুমি কোথায় গিয়ে তুলেছিলে? সুনীতের বোধহয় ঘুম পাচ্ছিল। ও ঝিম ধরা চোখে প্রিয়নাথকে জরিপ করছিল। বোধহয় দেখতে চাইছিল ফটোটা দেখার পর প্রিয়নাথের কীরকম প্রতিক্রিয়া হয়। সেরকম কোনো প্রতিক্রিয়া হলো না দেখে একটু যেন হতাশই হলো। প্রিয়নাথের প্রশ্নে ও অস্পষ্ট গলায় বলল, সদরিয়া, নেহা। প্রিয়নাথ একটা সিগারেট ধরালেন। অন্যমনস্কভাবে কিছুক্ষণ সিগারেট টান দিয়ে গেলেন। বিনোদ নারায়ণ চুপচাপ খাটের কোণে বসে পড়লেন।
প্রিয়নাথকে লক্ষ্য করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর প্রিয়নাথ মুখ খুললেন, গম্ভীর গলায় বললেন, সুনীত, তুমি বোধ হয় বাঁচতে চাও না, নইলে সব কথা আমাকে অন্তত খুলে বললে আমি কথা দিচ্ছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুনীত করুণ গলায় বলল, ওরা কাউকে বলতে বারণ করেছে, কাউকে বলা যাবে না, কাউকে না। কেউ যদি নিজে দেখে আসে, আমি যাব, জোরালো গলায় বললেন প্রিয়নাথ। আমি নিজে গিয়ে দেখে আসব, ওদের কাউকে আমি ভয় পাই না, আমি ভয় পাই না। তুমি বলো কি করে সেখানে যেতে হয়। জানি না, ঘুম জড়ানো গলায় বলল সুনীত। সদরিয়া, নেহা। প্রিয়নাথ হাতের ফটোটা সুনীতের চোখের সামনে মেলে ধরলেন। বলো কি আছে এই ছবিতে, বলো। চোখের পলকে সুনীতের মুখ আতঙ্কে ভেঙে চুরে গেল। ও বিশাল হাঁ করে ঘণ্টা খানেক আগের সেই হিমেল চিৎকার শুরু করল। প্রিয়নাথদের কানে তালা লেগে গেল। ঘরের জানালার সারসি ঝনঝন করে কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর অনুনাদ ঘরের আবহাওয়াকে যেন পাগল করে দিল। বিনোদ নারায়ণ লাফিয়ে উঠে ছোট ভাইকে একেবারে জড়িয়ে ধরলেন, ওর মাথায় হাত বোলাতে লাগলেন। প্রিয়নাথ টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু তাঁর তীব্র চোখ সারাক্ষণ সুনীতকে লক্ষ্য করছিল। আয়ামাসি ভেজানো দরজা ঠেলে তাড়াহুড়ো করে ঘরে এসে ঢুকলেন। তার মুখে চোখে উদ্বেগ। সুনীত হাঁপাচ্ছিল, ওর চোখ আধবোঝা মতো হয়ে গেছে। বিনোদ নারায়ণ ওকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলেন। মাসিকে লক্ষ্য করে বললেন, মাসি, আপনি ওকে ঘুম পাড়িয়ে দিন, আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আজ গল্পটা এখানেই থাক। পরবর্তী গল্পটাতে আরও বেশি অ্যাডভেঞ্চার রয়েছে। অবশ্যই আশা করব গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, অবশ্যই আমার পাশে থাকবেন এবং গল্পগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। তো চলুন, পরবর্তী সময় আমরা সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হচ্ছি। যতক্ষণ না ফিরে আসছি গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।